সিকিম নামটা শুনলেই যে কোনো ভ্রমণ পিপাসু বাঙালির মনটা উতলা হয়ে ওঠে একবার সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাওয়ার জন্য। এখানে যেমন আছে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, লেক, উপরি পাওনা হিসেবে সাদা তুলোর মতন বরফের সাম্রাজ্য। এই সব কিছু একসঙ্গে দেখতেই ডিসেম্বর মাসের প্রথম দিনকেই পৌঁছে গেছিলাম সিকিমের রাজধানী গ্যাংটকে। আজ আপনাদের দেখাবো সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমি চন্দন, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার রয়। সুপ্রভাত বন্ধুরা, আজকে 5ই ডিসেম্বর 2024। গত 1 ডিসেম্বর তারিখে আমরা 8 জন বন্ধু মিলে গ্যাংটকে এসে ডিসেম্বর মাসের 2 তারিখে বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিমের লাচুং হয়ে 0 পয়েন্ট ও ইয়াংথাম ভ্যালি দেখতে। অপরূপ সৌন্দর্যে ভরা নর্থ সিকিমের লাচুং বেড়ানোর অভিজ্ঞতা আগের পর্বেই আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। আজকে কিন্তু আমরা বেরোচ্ছি ইস্ট সিকিমে। আজ আমরা দেখব নাথুলা পাসের ইন্ডিয়া চায়না বর্ডার, ছাঙ্গু লেক, নতুন বাবা মন্দির এবং আরও অনেক কিছু। আমরা নর্থ সিকিম এবং ইস্ট সিকিম ঘুরেছিলাম পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। আমরা সকাল 8টার সময় সবাই রেডি হয়ে আমাদের ট্যুর অপারেটরের গ্যাংটকের নিজস্ব হোটেল আসমাস হোম থেকে বেরিয়ে পড়লাম। গ্যাংটকে আমাদের হোটেলের সামনে থেকে ছোট গাড়িতে যাচ্ছি বাসরা স্ট্যান্ড, কারণ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত গ্যাংটক শহরের মধ্যে কিন্তু বড় গাড়ি ঢুকতে দেয় না। ওখান থেকে আমাদের বড় গাড়িতে করে আমরা যাব। তাহলে চলুন। বাসরা স্ট্যান্ড পর্যন্ত এই ছোট গাড়ির ভাড়া হচ্ছে প্রতি গাড়ি 200 টাকা করে। আমাদের এই ছোট গাড়ির ভাড়াটাও ট্যুর প্যাকেজের মধ্যেই রয়েছে। আমরা টিমে 8 জন থাকায় আমাদের মাথাপিছু খরচটা এই ট্রিপে অনেকটাই কম লেগেছিল। এই ট্রিপে আমাদের খরচ কতটা লেগেছে আমি ভিডিওর কিছুক্ষণ বাদেই বলে দিচ্ছি। এই ট্রাভেল এজেন্সিতে আমি ঘুরে কিন্তু নিজে খুব স্যাটিসফাইড হয়েছি। তাই জন্য আপনাদেরকে আমি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সৌভিকদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমাদের গাড়ি মিনিট 10 মধ্যেই বাসরা স্ট্যান্ডে নামিয়ে দিল। এবারে আসি, যারা বাসরা স্ট্যান্ডে শেয়ার গাড়িতে যেতে চান তারা এমজি মার্গের পুলিশ ফাঁড়ির কাছ থেকে মাথাপিছু 30 টাকা ভাড়াতে চলে যেতে পারবেন একদম বাসরা স্ট্যান্ডে। দেখলাম আমাদের জন্য গাড়ি রেডি করাই ছিল। আমরা পৌঁছতেই ড্রাইভার সাহেব আমাদের গাড়িতে বসিয়ে ঠিক সকাল 8টা 35 মিনিটে গাড়ি ছেড়ে দিল। আমরাও গ্যাংটক শহরকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম নাথুলা পাসের উদ্দেশ্যে। সবুজ গাছে ঘেরা পথ ধরে বেশ কিছুটা চলার পর গাড়ি আমাদেরকে 2 মাইল বলে একটা জায়গাতে এনে দাঁড় করালো। এই জায়গাতে ইস্ট সিকিমের নাথুলা পাস যাওয়ার জন্য যে পারমিট লাগে সেই পারমিটটা করতে এখানে সমস্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে পারমিটের জন্য। গতকাল রাত্রেই ইস্ট সিকিমে যাওয়ার পারমিটের জন্য আমাদের হোটেল থেকেই ট্রাভেল এজেন্সি কিন্তু অনলাইনে পারমিশনের জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন। সামনের এই কাউন্টার থেকে আমাদের পারমিটটা কালেক্ট করতে হচ্ছে। ডকুমেন্টস কালকে রাত্রে জমা পড়ে গেছিল। এই জায়গার আশপাশের ভিউ খুব সুন্দর। এখানে কিছুটা সময় লাগবে জেনে চলে এলাম গাড়িতে। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি, একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তাই জন্য এটা হচ্ছে হোটেল থেকে প্যাক করে দিয়েছে। দেখি তো ব্রেকফাস্ট কি দিয়েছে। পাউরুটি, টোস্ট, ভালোই ব্যবস্থা করে দিয়েছে। এখন ব্রেকফাস্টটা করে তারপরে যাব। ড্রাইভার তো গেছে পারমিটটা আনতে। এইটুকু সময়ের মধ্যে আমরা এখান থেকে একটু কফি নিয়ে নিলাম। এই হচ্ছে কফি, প্রতি কাপ এখানে 40 টাকা করে। এখানে এই সকালবেলা এটা খুব দরকার ছিল।
কিরকম লাগছে বলো? খুব সুন্দর লাগছে। আমিও অর্ডার দিয়েছি একটা। অর্ডার দিয়েছো তো? অর্ডার দিয়েছি। আসলে একসাথে খুব দরকার ছিল। এই প্রীতম, তোমারটা কোথায়? আমি খাবো না। এখানে একটা সিপ মারো। আরে মারো না। আরে একটু মারো। ভালো বানিয়েছি, সত্যি ভালো বানিয়েছে। এই হচ্ছে বন্ধু বান্ধবের গ্রুপ। এইরকম ভাবে মজা করে চলতে পারলে যে কোনো জায়গায় গিয়ে এত আনন্দ হয়। কিন্তু টিমটা হতে হবে খুব বেশি আন্তরিক, একদম যেটা আমাদের টিমের মধ্যে রয়েছে। বার্নিংটা আন্তরিক না হলে কোনো বড় ট্রিপ করা যায় না। নাথুলা পাস যাওয়ার যে পারমিট, সেটা বার করতে আমাদের ড্রাইভার সাহেবের সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো, কারণ অনেক গাড়ির লাইন, অনেকে যাচ্ছে। এবারে সকাল 10টার সময় ড্রাইভার সাহেব পারমিটের কপি নিয়ে গাড়ি ছেড়ে দিল। এবারে 3 মাইল চেকপোস্টে আমাদের পারমিট চেক করা হলো। এখানে স্থানীয় মহিলারা অক্সিজেনের ক্যান এবং চকলেট বিক্রি করছেন। যাদের উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট হয়, তাদের এই অক্সিজেন ক্যান কিন্তু সঙ্গে রাখা অবশ্যই দরকার। আরও কিছুটা এগোনোর পর মাথাপিছু 20 টাকা করে ডেভেলপমেন্ট ফিস জমা করতে হলো। এরপরে আমাদের নিয়ে গাড়ি আরও পাহাড়ের ওপর দিকে উঠতে থাকলো। তখন দূরের ওই পাহাড়গুলো মেঘে ঢাকা রয়েছে। অদ্ভুত সুন্দর এক মায়াবী পরিবেশ আমাদের চারদিকটা বিরাজ করছে। আর বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। এর এতটাই ঠান্ডা যে খালি হাতে গাড়ির বাইরে থেকে ক্যামেরা বার করা খুবই মুশকিল। এর মধ্যে দিয়েই আমাদের গাড়ি একটার পর একটা গাড়িকে ছাড়িয়ে এগিয়ে চলল। গাড়ির এই গতিতে বাদিকে খাদ দেখে একটু ভয় লাগলেও বেশ মজাই লাগছিল। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু একদম চৌখস। গাড়ির সামনে বসেছি, বুঝতে পারছি ফাটাফাটি চালাচ্ছে। তার এই স্মার্ট ড্রাইভিং আমাদেরকে বেশ অবাক করেছে। গাড়িতে আমাদের বিন্দুমাত্র কোনো অসুবিধাই লাগছিল না। আমি গাড়ির সামনে বসে আঁকাবাঁকা পথের সাথে দূরে ওই মেঘেদের রাজ্যের পাহাড়কে দু চোখ ভরে দেখতে দেখতে এগিয়ে চললাম। কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়লাম মেঘেদের স্বর্গরাজ্যে। এ কি অপূর্ব সুন্দর জায়গা, আমি বলে বোঝাতে পারবো না। ছবি তোলার জন্য গাড়ির কাচ খুলতেই এক টুকরো মেঘ গাড়ির মধ্যে ঢুকে সবাইকে শীতল করে দিল। আমরা আরো বেশি চাঙ্গা হয়ে উঠলাম। কি অপূর্ব এক রোমাঞ্চকতা অনুভব করতে থাকলাম। আমরা বন্ধুরা নিজেদের মধ্যেই আলোচনা করছিলাম এখানকার মায়াবী পরিবেশ নিয়ে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে উল্টো দিকের পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যেত। রাস্তার পাশে এইরকম পতাকা সিকিমের বিভিন্ন জায়গায় দেখেছি। আমাদের গাড়ির ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করতেই ও জানালো, এই সাদা পতাকাগুলো স্থানীয় মানুষরা লাগিয়ে থাকেন তার পরিবারের কোনো মৃত সদস্যের স্মৃতির উদ্দেশ্যে, তার আত্মার শান্তি প্রার্থনা করে। আর রঙিন পতাকাগুলো সাধারণত ঈশ্বরের কাছে বাড়ির সদস্যদের জন্য শুভ কামনা বা প্রার্থনা জানিয়ে তবেই টাঙানো হয়। এইভাবেই মেঘেদের রাজ্যের মধ্যে দিয়ে অপূর্ব সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতে এগিয়ে চললাম। দেখতে দেখতে আমরা 13 মাইল নামে একটা ছোট্ট জনপদ পেরিয়ে আরও এগিয়ে চললাম। এখানে কিছু দোকানপাট আছে। আপনারা ইচ্ছা করলে এখানে চা বা কফি খেয়ে নিতে পারেন। আর যারা দুপুরবেলা এখানে লাঞ্চ করতে চান তাদেরকে এখানে অগ্রিম জানিয়ে যেতে হবে। ফেরার পথে তবেই আপনারা লাঞ্চ করে নিতে পারবেন। বাইরে যা ঠান্ডা,
ক্যামেরাটা নিয়ে একটু যে বাইরে হাত বার করব তার স্কোপ পাচ্ছি না। একটুখানি বার করছি ক্যামেরাটা, হাতটা পুরো ঠান্ডায় জমে যাচ্ছে। কিন্তু বাইরের এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি না করলে হবে? তাই ঠান্ডা উপেক্ষা করেই ছবি তোলার প্রচেষ্টা একটু একটু করে চালিয়ে গেলাম। এইভাবে আরো বেশ কিছুটা এগোতেই এখন বাজে সকাল 11টা। গাড়ি আমাদেরকে 15 মাইল জায়গাতে এনে দাঁড় করালো। এই 15 মাইল জায়গাটাতে সাধারণত ট্যুরিস্টরা যারা শেয়ারে আসে তারা ব্রেকফাস্ট করে থাকেন। আমাদের তো ব্রেকফাস্ট আগেই করা হয়ে গেছে। এখানে কিছুক্ষণ ড্রাইভার সাহেব বললো যে ও ব্রেকফাস্ট করবে, আমাদেরকে বললো আপনারা চা খেলে খেয়ে নিতে পারেন। এই 15 মাইল জায়গাটা বেশ সুন্দর। এখানে দেখলাম অনেকগুলো দোকানপাট রয়েছে, অনেক ট্যুরিস্টের গাড়িও দেখি দাঁড়িয়ে রয়েছে ব্রেকফাস্টের জন্য। প্রীতমের ছাতা আর টুপি এই দুটোর ওপরে একটু দুর্বলতা আছে, সেটা আমি জানি। ওর সঙ্গে বেশ কয়েকটা জায়গায় গেছি, ঠিক এই জায়গাতে এসেও কিন্তু ও টুপি খুঁজে বেড়াচ্ছে। প্রীতম এখান থেকে একটা টুপিও কিনে নিল। এবারে আবার পথ চলা শুরু। দূরে পাহাড়ের চূড়ায় অল্প অল্প বরফ দেখে আমাদের আনন্দ কয়েক গুণ বেড়ে গেল। একটু বাদেই আমরা ছাঙ্গু লেককে পাশে রেখে এগিয়ে চললাম নাথুলা পাসের উদ্দেশ্যে। এরপরে আমরা আরো যত উপর দিকে উঠতে থাকছি, আশপাশে প্রকৃতি পাল্টে যেতে শুরু করলো। সামনে নীল আকাশের নিচে পেঁজা তুলোর মতন ভেসে বেড়ানো মেঘ, আর তার সামনে এই ধূসর রঙের পাহাড়। কি অপূর্ব সুন্দর এক ল্যান্ডস্কেপ তৈরি করেছে, আমি ভাষা দিয়ে বর্ণনা করতে পারছি না। শুধু একটাই কথা বলতে পারি, অপূর্ব সুন্দর। পাহাড়ের প্রতি কটা বাঁকে বাঁকে এর সৌন্দর্য আলাদাভাবে আমাদের সামনে ফুটে উঠছে। দেখতে দেখতে আমরা দাগার দুয়ার চলে এলাম। যারা ছোট গাড়িতে আসবেন তারা এখান থেকে গাড়ি পাল্টে বড় গাড়িতে উঠে তবেই নাথুলা পাস যেতে পারবেন। নাথুলা পাসে ছোট গাড়ি পৌঁছতে পারে না তার চড়াইয়ের জন্য, আর এখানে আপনি বড় গাড়িও পেয়ে যাবেন। দেখতে দেখতে আরো বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে 11:46, আমরা পৌঁছে গেছি নাথুলা পাস। গাড়ি আমাদেরকে এখান থেকে নামিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশান দিই, এখন কিন্তু এখানে মোবাইল টাওয়ারে ইন্ডিয়ান টাইম শো করছে না, এখন কিন্তু চায়নার টাইম শো করছে। এখন মোবাইলে দেখাচ্ছে দুপুর 2:30, এটা কিন্তু চায়নার টাইম। আমাদের স্মার্ট ওয়াচে সঠিক টাইমটা দেখাচ্ছে। এই চলুন সামনে যাওয়া যাক। এবারে আস্তে আস্তে এগিয়ে চললাম ভারত এবং তিব্বত সীমান্তের কাছে। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে তিব্বত, যা বর্তমানে চায়নার অধীনে, সেই দিকটাতে। এই যে জায়গাগুলো, এই যে ওয়াচ টাওয়ার, এটা ইন্ডিয়ার। এরপরে যে ওয়াচ টাওয়ার, এটা ইন্ডিয়ার। কিন্তু এই যে ওয়াচ টাওয়ারটা, এটা কিন্তু চায়নার। আর এই হচ্ছে চায়নার ওয়াচ টাওয়ার। এই যে সামনের নিচের যে পাহাড়টা, এটা ইন্ডিয়ার মধ্যে, আর ওই উঁচু যে জায়গাটা, ওটা চায়না দখল করে রেখেছে। আর এই দিকটা পুরোটাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে, পুরো জায়গাটা ইন্ডিয়ার। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এই পর্যন্তই ট্যুরিস্টদের আসার অনুমতি আছে। এর থেকে ভেতর দিকে শুধুমাত্র আর্মির লোকেরাই যেতে পারে। এই নাথুলা পাসের উচ্চতা 4310 মিটার বা 14,140 ফিট। এই যে এই জায়গাটা, এইখানে দুই দেশের ফ্ল্যাগ মিটিং হয়। দুই দেশের যখন কোনো প্রবলেম হয় তখন এখানেই মিটিং হয়। আগে এই পথেই ভারতের সঙ্গে সিকিম হয়ে তিব্বতীয়রা ব্যবসা বাণিজ্য চালাতো। দীর্ঘ বছর এই পথ বন্ধ থাকার পর 2006 সাল থেকে এই পথে দুই দেশের মধ্যে সেনাবাহিনীর লোকেরাই যাওয়া আসা করতে পারে।
আমরাও এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমাদের নিজস্ব গাড়ির কাছে চলে এলাম। তখন নিচে পাহাড়ের গায়ে মেঘেদের দল ছোটাছুটি করে বেড়াচ্ছে। আমরা গাড়িতে উঠে ফেরার পথ ধরলাম। মাঝে পার্কিং থেকে আমাদের টিমের 2 সদস্যকে তুলে নেওয়া হলো। এখন বাজে বেলা 1:20। আমরা নাথুলা পাস থেকে গাড়িতে উঠে পড়লাম। এখন যাব বাবা মন্দির। এই বাবা মন্দির কিন্তু নতুন তৈরি করা হয়েছে। পুরনো বাবা মন্দির দেখতে হলে আমাদের সিল্ক রুট ধরে যেতে হবে। আমরা এখানে নতুন যে বাবা মন্দির হয়েছে সেইটা আমরা দেখতে যাব। চলুন তাহলে। আবারও মেঘেদের মধ্যে দিয়ে আমাদের চলার পথ। লং ব্রেথ। একদম। আমাদের টিমের কিন্তু 2-3 জনের এখানে এসে অক্সিজেন নিতে হয়েছে। ঠাকুরের কৃপায় আমার কোনো অক্সিজেন লাগেনি বা আমার খুব একটা বেশি প্রবলেমও বলে মনে হয়নি। আমরা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কিছুক্ষণ পরেই বাবা মন্দিরের পথ ধরলাম। এরপরে আমরা পাহাড়ের মধ্যে একটা ভ্যালির মতন জায়গা পেরিয়ে হাঙ্গু লেককে পাশে রেখে এগিয়ে চললাম। এখান থেকে টলটলে জলে ভরা হাঙ্গু লেককে দেখতে খুব সুন্দর লাগছিল। এই লেকটাও লম্বায় বেশ বড়। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে বেলা 1:30। এসে পৌঁছে গেলাম বাবা মন্দির দেখতে। চলুন তাড়াতাড়ি করে দেখা যাক। বাবা মন্দিরের পার্কিংয়ে গাড়ি ভর্তি থাকায় আমাদের গাড়ি কিছুটা দূরেই পার্ক করতে হয়েছিল। তাই জন্য আমরা কিছুটা হেঁটে চলে এলাম একদম বাবা মন্দিরের কাছে। এই হলো বাবা হরভজন সিংয়ের নতুন মন্দির। এই মন্দিরটি তৈরি হয় 1982 সালে। পুরানো বাবা মন্দির রয়েছে এখান থেকে 8 কিলোমিটার দূরে। শীতের সময় চারদিকে বরফ পড়ে গেলে তখন ভ্রমণার্থীরা এই পর্যন্তই আসতে পারেন। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। এখানে বাবা হরভজন সিংয়ের একটি মূর্তি রাখা আছে। তার পাশেই তৈরি করা হয়েছে 2টো ঘর, একটি অফিস ও একটি লিভিং রুম। এর ভেতরে তার ব্যবহার করা অফিসের সামগ্রী সহ জামা, জ্যাকেট, জুতো সবই রাখা আছে। ট্যুরিস্টদের কাছে বাবা মন্দির এক গুরুত্বপূর্ণ দেখার জায়গা আর ভারতীয় সেনার কাছে এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান। জনশ্রুতি আছে বাবা হরভজন সিং তিনি এখনো পর্যন্ত আমাদের দেশ রক্ষা করে চলেছেন, তার পার্থিব শরীরকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েও। আমরা মন্দির ঘুরে চলে এলাম এখানকার আর্মি পরিচালিত ক্যাফেতে। এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স, চা, কফি পাওয়া যায়। এবারে বাবা মন্দির থেকে বেরিয়ে দূরে একটা ঝর্ণা দেখে এগিয়ে চললাম সেই দিকে। মেইন রাস্তার থেকে একটু এগিয়েই ঝর্ণার পাশে পাহাড়ের গায়ে একটা শিব মূর্তি বসানো আছে। এবারে পাথরের ওপরে পাথর বেছানো সিঁড়িপথ ধরে উঠতে থাকলাম পাহাড়ের ওপর দিকে। একটু ওঠার পরেই দেখতে পেলাম স্বয়ং মহাদেবের এক বিরাট মূর্তি। এখান থেকে চারদিকের পরিবেশটা অপূর্ব সুন্দর লাগছে। পাশেই রয়েছে এক সুন্দর ঝর্ণা। এই ঠান্ডায় পাথরের ওপর এখনো কত বরফ জমে রয়েছে। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম গাড়ির দিকে। এত সুন্দর লাগলো ওই ঝর্ণাতে গিয়ে, সত্যি এখানে আসলে একটু কষ্ট করে হলেও ওপরে উঠে দেখতে পারেন। আমার তো খুব ভালো লাগলো। এবারে গাড়িতে পৌঁছতেই গাড়ি ছেড়ে দিল। এবারে আমরা থাঙ্গু লেককে পাশে রেখে
এগিয়ে চললাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। এই পাহাড়ি আঁকাবাঁকা পথে বেশ কিছুটা এগোতেই দূর থেকে লম্বা ছাঙ্গু লেককে দেখতে পেলাম। বিশ্বাস করুন, দূর থেকে ছাঙ্গু লেকের সৌন্দর্য দেখেই তার প্রেমে পড়ে গেলাম। তার এই হালকা নীলাভ শান্ত রূপ দেখে যে কোনো মানুষ তার প্রেমে পড়ে যাবেই যাবে। তার এই রূপের বাহার দেখার জন্যই তো এত দূরে ছুটে আসা। এখন বাজে বেলা 3:06। এই এসে পৌঁছলাম ছাঙ্গু লেকে। চলুন ছাঙ্গু লেকটা দেখে আসি। এই ছাঙ্গু লেকের টলটলে স্বচ্ছ জল আর দূরে ওই পাহাড়ের মেলবন্ধনে অপূর্ব সুন্দর এক ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে, যা ভাষা দিয়ে বর্ণনা করা সত্যিই কঠিন। শুধু দুটো চোখ ভরে অনুভব করতে হয়। এই লেকের প্রকৃত নাম সোংমে লেক, যেটাকে আমরা স্থানীয় নাম ছাঙ্গু লেক বলে জানি। এই ছাঙ্গু লেক সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৭৫৩ মিটার বা ১২,৩১৩ ফুট উঁচুতে অবস্থিত। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার কিন্তু 1 ডিগ্রি দেখাচ্ছে। লেকের পাশে ইয়াক নিয়ে স্থানীয় কিছু মানুষজন অপেক্ষা করছেন ট্যুরিস্টদের জন্য। আপনাদের ইচ্ছা হলে আপনারাও এর পিঠে চেপে ছবি তুলতে পারেন। অন্যদিকে রয়েছে একটা শিব মন্দির। এটি হলো ছাঙ্গু শিব মন্দির। আমি বাবা মহাদেবকে প্রণাম জানালাম। ছাঙ্গু লেকে আসার সময় বাঁ হাত দিয়ে ক্যামেরাটাকে বাইরে বার করেছিলাম, একদম পুরো রাস্তা থেকে কিরম দেখা যায় ছবি তোলার জন্য। এখন হাতটা সাদা হয়ে গেছে আর বিচ্ছিরি অবস্থা, নাড়াতে পারছি না, এত ঠান্ডা এখানে। আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে বেরিয়ে পড়লাম। এই ছাঙ্গু লেকের পাশেই রয়েছে এশিয়ার সবথেকে উচ্চতম রোপওয়ে। আমাদের সেই রোপওয়ে এইবারে আর চড়া হয়নি। ইচ্ছা রইল বরফের সময় এসে একবার চড়বার। আজকের এই ইট সিকিমের বেড়ানোর ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে মতামত জানাবেন। এবারে বলি খরচের কথা। 8 জনের গ্রুপে নর্থ সিকিমের লাচুং এবং ইট সিকিম 4 রাত 5 দিনের মাথাপিছু সাধারণত খরচ 7,000 টাকা মতো। আমি পথের সন্ধানের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সৌভিকদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে আরেকটা সুন্দর জায়গায়। ততক্ষণের জন্য বিদায়। শুভ সন্ধ্যা।